আচ্ছা, এখন আমরা কিছু ভাইরাস ঘটিত রোগ নিয়ে আলোচনা করব। সংক্ষেপে আলোচনা করব। এই ভাইরাসগুলো নিয়ে আমাদের বিস্তারিত জানার তেমন একটা দরকার নেই। যেমন একটা হচ্ছে জিকা ভাইরাস। তো এখানে আমরা কী কী জানতে পারি? যেমন জিকা ভাইরাসটা আসলে কিসের জন্য হয়? এটা হচ্ছে কি মশকি ঘটিত রোগ। মশকি ঘটিত রোগ। এখন কোন কোন মশা? সেটা হচ্ছে সাধারণত অ্যাডিস অ্যাজেপ্টি এবং অ্যাডিস অ্যালবোপিক্টাস। এটা তো অ্যাডিস মশার কারণে হচ্ছে জিকা রোগটা হয়। আচ্ছা, তো এইটা আমরা ফার্স্টে আমরা জানলাম। এরপর হচ্ছে জিকা রোগ আসলে হয় কি? জিকা রোগকে অনেক বেশি সমস্যা সৃষ্টি করে না। জিকাটা আসলে মারণঘাতী না, কারণ এটা দিয়ে ভাইটাল অর্গান যেমন লিভার, কিডনি, হার্ট এগুলো আক্রান্ত হয় না, ব্রেন এগুলো আক্রান্ত হয় না সাধারণত। আচ্ছা, এখন ব্রেনের কথাটা যেহেতু বললাম, তো মূলত জিকা ভাইরাসটা যদি গর্ভবতী মায়েদের শরীরে হয় বা জিকা ভাইরাসটা যদি আক্রান্ত করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে যে শিশু হয় সেই শিশুটা একটা কন্ডিশন দেখা যায় যেটা না হচ্ছে মাইক্রোসেফালি, মানে হচ্ছে মাথা ছোট হবে। মাইক্রোসেফালি বা মাথা ছোট হবে, তার মানে ব্রেন ডেভেলপমেন্টটা ভালো হবে না। এটা হচ্ছে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যদি জিকা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় সেই ক্ষেত্রে। তাছাড়া স্বাভাবিক ক্ষেত্রে এটা হয় না। আচ্ছা, তো জিকা ভাইরাস সম্পর্কে আমরা এই দুই একটা ইনফরমেশন আমাদের জানলেই হবে। আর এখানে কি হয়? এখানে মূলত জ্বর আসে, তারপর মাথা ব্যথা থাকে, র্যাশ হতে পারে, মাংসপেশিতে ব্যথা হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এরকম আর একটা মশকে ঘটিত ভাইরাস আছে, সেটা হচ্ছে চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া দ্বারা অনেকে আক্রান্ত হয়েছে এবং অনেকেই সাফার করছে লং টাইম ধরে। এই মশা, এটাও হচ্ছে যেই মশা দ্বারা হয়, মশকি দ্বারা, সেটা হচ্ছে এডিস মশা। এডিস মশার কারণে হচ্ছে মূলত চিকুনগুনিয়া হয়ে থাকে। এখন চিকুনগুনিয়ার ক্ষেত্রে আমাদের আর তেমন ইনফরমেশন নাই। তবে এই যে জিকা ভাইরাস, চিকুনগুনিয়া ভাইরাস, এরা সবাই কী ধরনের ভাইরাস? আরএনএ ভাইরাস। এটা হচ্ছে একসূত্রক আরএনএ ভাইরাস। আচ্ছা, এরপর আরেকটা ভাইরাস আমরা নাম শুনতে পারি যেটা হচ্ছে খুবই ডেঞ্জারাস, ইবোলা ভাইরাস। ইবোলা ভাইরাসটা খুবই ডেঞ্জারাস। ইবোলা ভাইরাস কী করে? কোষকে ফাটায় ফেলে, কোষকে ফাটায় বা সেল লাইসিস করে। এটা অনেক সময় এমসিকিউতে আসে বা তোমরা অনুশীলনের প্রশ্ন সলভ করতে গেলে এটা পাবা যে কোন ভাইরাসটা হচ্ছে কোষ প্রাচীরকে বা কোষকে বিদীর্ণ করে বা ফাটিয়ে ফেলে, সেটা হচ্ছে ইবোলা ভাইরাসে। আচ্ছা, এখন ইবোলার ক্ষেত্রে এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। অ্যান্ড ইবোলার ক্ষেত্রে আমাদের তেমন আর কোনো কিছু দরকার নেই ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। নিপা ভাইরাসের ক্ষেত্রে যে ইনফরমেশনটা কাজে লাগে সেটা হচ্ছে শ্বসন তন্ত্রঘটিত রোগ। শ্বসন তন্ত্রঘটিত রোগ। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে নিপার ক্ষেত্রে বাহক। নিপার বাহককে সেটা হচ্ছে বাদুড়। এই ইনফরমেশন দুইটা লাগবে। নিকার বাহক হচ্ছে বাদুড়, বা বাদুড় হচ্ছে কোন ভাইরাস ঘটিত রোগের বাহক, সেটা হচ্ছে নিপা ভাইরাস। আচ্ছা, তো খেজুরের সাথে হচ্ছে নিপা ভাইরাসের একটা সম্পর্ক আছে। বাদুড়, খেজুর, নিপা ভাইরাস, এইভাবে আমরা মনে রাখতে পারি বা মনে রাখবো। বিস্তারিত আমি গেলাম, এটা আমি খুব সংক্ষেপে শেষ করার চেষ্টা করতেছি, কারণ আমরা সামনে হেপাটাইটিস অ্যান্ড ডেঙ্গু নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। কোভিড হচ্ছে রোগের নাম। কোভিড কিন্তু ভাইরাসের নাম না, কোভিড হচ্ছে কিন্তু রোগের নাম। তাহলে ভাইরাসের নাম কি? ভাইরাসের নাম হচ্ছে নভেল করোনা ভাইরাস। নভেল করোনা ভাইরাস, যেটাকে আমরা এইভাবে লিখি সার্স কোভ-2, সার্স কেন? সার্স হচ্ছে আবার আরেকটা ভাইরাস, এটা হচ্ছে শ্বসনতন্ত্র রিলেটেড, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। তো এটা হচ্ছে সার্স। তো শ্বসনতন্ত্র ঘটিত যে রোগগুলো সেগুলোকে আমরা সার্সের মধ্যে আনতে পারি। আচ্ছা, তো এগুলো সবই হচ্ছে আরএনএ ভাইরাস। তো আমরা আরও একটা দেখব, সেটা হচ্ছে ফ্লুর মধ্যে আমরা একটা দেখি বার্ড ফ্লু, যেটা হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে হয়। আর একটা দেখি আমরা সোয়াইন ফ্লু, যেটা হচ্ছে ইসের ক্ষেত্রে হয়, শুয়োর এর ক্ষেত্রে হয়। তো এছাড়া মানুষও হতে পারে। বার্ড ফ্লু এখন মানুষের ক্ষেত্রে হয়, তো জন্য এগুলো হচ্ছে ইমার্জিং ভাইরাস এখন, যেহেতু অন্য প্রাণী থেকে মানুষের দেহে আসছে। অ্যান্ড এটা ক্ষেত্রে একটা সংকেত আছে, সেটা হচ্ছে বার্ড ফ্লু ক্ষেত্রে H5N1, আর সোয়াইনের ক্ষেত্রে দুইটাই 1, H1N1। আচ্ছা, তো ফ্লু ভাইরাসটা গেল। এরপর আমরা আর একটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সর্দি জ্বর। সর্দি জ্বরটা হচ্ছে মূলত যেই কারণে হয়, সর্দি জ্বরের সাথে অনেকটা ইনফ্লুয়েঞ্জাও মিক্স করা হয়, যে ইনফ্লুয়েঞ্জার কারণে সর্দি জ্বর হতে পারে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে। আবার বলা হয় রাইনো ভাইরাসের কারণে হচ্ছে সর্দি জ্বর হতে পারে। আচ্ছা, এখন সর্দি জ্বরটার ক্ষেত্রে যেটা হয় যে এটার কোনো আসলে কোনো ধরনের ভ্যাকসিনেশন সম্ভব না। ভ্যাকসিনেশন দিয়ে আমরা কখনো সর্দি জ্বরকে আটকে রাখতে পারবো না, সর্দি জ্বরটা হবেই। কারণ কি? কারণ এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটা আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঘটিত যে সর্দি জ্বরটা হয়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের 8টা জিনোম থাকে, এরকম কথা আছে, 11টা প্রোটিন বা এরকম টাইপের কথাবার্তাগুলো আছে, তোমরা পাবা, যেটা খুব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট না, বাট তোমাদের বেসিকের জন্য বলতেছি। তোরা যেটা করতে পারো, প্রচুর পরিমাণে মিউটেশন হয়। এত পরিমাণে মিউটেশন হয় যে আগের বার যে ভাইরাস তোমাকে অ্যাটাক করছে, পরবর্তীতে যে তোমার সর্দি জ্বরটা হয়েছে সেটা আগের ভাইরাসের জন্য না, নতুন একটা মিউটেটেড ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে তোমার সর্দি জ্বরটা হয়েছে।
এই জন্য দেখা যায় তো আবার আমরা আক্রান্ত হয়ে থাকি। তো এটা হচ্ছে প্রবলেম। তো আমাদের যে বডি যে অ্যান্টিবডিগুলো তৈরি করে সেই অ্যান্টিবডিগুলো দেখা যায় হচ্ছে আর কাজে লাগে না অ্যাকচুয়ালি, কারণ এই অ্যান্টিবডি শুধুমাত্র আগের ভাইরাসের জন্য প্রযোজ্য, কিন্তু এখন তো আবার নতুন মিউটেটেড ভাইরাস তৈরি হয়েছে, সেম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, কিন্তু হচ্ছে ওর কোডিং সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে, ওর মিউটেশন দেখা গেছে ওর ডিএনএর মধ্যে। তো এই জন্য আমরা বারবার হচ্ছে এই সর্দি জ্বরে আক্রান্ত হই, অ্যান্ড এই জন্য ভ্যাকসিনেশন সম্ভব না, কারণ এর স্পেসিফিক কোনো টাইপস নাই। তো এগুলো ছিল কিছু কথা, অ্যান্ড এগুলো এখানে আমরা যেগুলো নিয়ে আলোচনা করছি সবই মোটামুটি আরএনএ ভাইরাস, একসূত্রক আরএনএ ভাইরাস। তবে আরেকটা ভাইরাস আছে, সেটা হচ্ছে হারপিস হারপিস সিমপ্লেক্স ভাইরাস। এটা হচ্ছে মূলত ডিএনএ ভাইরাস, এটা হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ ভাইরাস। আচ্ছা, তো এরপর আমরা একটু হেপাটাইটিস নিয়ে আলোচনা করব। আমরা এখন একটু হেপাটাইটিস নিয়ে আলোচনা করব। তো আমাদের কয় ধরনের হেপাটাইটিস আছে? আমরা দেখতেছি 5 ধরনের হেপাটাইটিস ভাইরাস আছে। তো এর মধ্যে সবথেকে কমন কোনটা? সবথেকে এর মধ্যে কমন হচ্ছে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি হচ্ছে সবথেকে কমন। এবং হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আরও কিছু কথা আছে, যেমন হেপাটাইটিস বি এর কারণে সবথেকে কমন হেপাটাইটিস তো হয়, এবং সবথেকে কমনলি জন্ডিস হয়। এই হেপাটাইটিস থেকে পরবর্তীতে কী হতে পারে? জন্ডিস হতে পারে। আচ্ছা, মূলত হেপাটাইটিস কি, যে হেপাটাইটিস ভাইরাসের কারণে লিভারের প্রদাহ হয়। হেপাটাইটিস বলতে আমরা যেটা বুঝতেছি, লিভারের প্রদাহ বা ইনফ্লামেশন, মানে লিভারের কোষগুলো ধ্বংস হয়ে যাবে, লিভার কোষগুলো ধ্বংস হওয়া শুরু হবে, লিভার প্রদাহ বা ইনফ্লামেশন। আচ্ছা, জন্ডিস কেন হচ্ছে এই হেপাটাইটিসের কারণে? কারণ লিভারের একটা কাজ হচ্ছে, ওটা হচ্ছে আরবিসিকে। তো এই ক্ষেত্রে একটা পর্যায়ে দেখা যায় যে যখন লিভার কোষগুলো ধ্বংস হয়ে যায়, তখন রক্তে বিলিরুবিনের পরিমাণ অনেক বেড়ে যায়। রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। এটার এক্সক্রিশনটা, অর্থাৎ এটা ঠিকমতো আমাদের বডি থেকে বের হতে পারে না। তো রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। তো এটা হচ্ছে জন্ডিস অন্যতম একটা লক্ষণ, যেটা হেপাটাইটিসের ক্ষেত্রে হয়ে থাকে। অ্যান্ড লিভার আক্রান্ত হলে আসলে অনেক ধরনের রোগী হতে থাকে, তার মধ্যে কমনলি যেটা হয় সেটা হচ্ছে জন্ডিস। অ্যান্ড এর জন্য কোন ভাইরাস দেয় সব থেকে? সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসটা দেয়। আচ্ছা, তো এইটা কিছু ইনফরমেশনগুলো। এরপর আমরা হেপাটাইটিস সি নিয়ে বলতে পারি। হেপাটাইটিস সি ভাইরাসটা হচ্ছে সব থেকে কমন না, বাট এটা হচ্ছে নীরবঘাতক বলা হয়, নীরবঘাতক বা সব থেকে ডেঞ্জারাস। ইভেন হেপাটাইটিস বি ভাইরাসের থেকে হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাসটা বেশি ডেঞ্জারাস হয়ে থাকে, এই জন্য একে নীরবঘাতক বলা হয় বা তুষের আগুনও বলা হয়। আচ্ছা, তো এই দুইটা, এই জন্য বি অ্যান্ড সি এর মধ্যে আমাদের একটু পার্থক্যটা বুঝতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে দেখতে হবে যে কোনটা কোন টাইপসের, বা কোনটাতে ডিএনএ থাকে, কোনটাতে আরএনএ থাকে। যেমন হেপাটাইটিস বি হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ ভাইরাস, হেপাটাইটিস বি হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ ভাইরাস। আর হেপাটাইটিস সি হচ্ছে কি একসূত্রক আরএনএ ভাইরাস, একসূত্রক ডিএনএ ভাইরাস। এখানে বলা আছে একসূত্রক ডিএনএ, আর বাকি যেগুলো আছে সেগুলো সব আরএনএ। হেপাটাইটিস ই, ডি, হেপাটাইটিস ই, এগুলো সব হচ্ছে কি আরএনএ ভাইরাস। হেপাটাইটিস এ হচ্ছে আরএনএ ভাইরাস। আচ্ছা, এরপর হচ্ছে সুপ্তিকালটা। তো সুপ্তিকাল হচ্ছে কত, মানে কতদিন পর্যন্ত হচ্ছে যে ভাইরাস আক্রান্ত হওয়ার পরও আমাদের বডিতে লক্ষণ প্রকাশ পাবে। সেটা সাধারণত হেপাটাইটিস ই এর ক্ষেত্রে হচ্ছে 14 থেকে 28 দিন, 14 থেকে 28। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে হচ্ছে 45 থেকে 180 দিন। এটা খুবই ইম্পর্টেন্ট, 45 থেকে 180 দিন। আর হেপাটাইটিস সি এর ক্ষেত্রে হচ্ছে আমরা মনে রাখবো 14 নিব প্রথমে, আর পরে নিব 180, 14 থেকে 180 দিন। ওকে। আর হেপাটাইটিস ডি এরটা হচ্ছে 21 থেকে 49, আর হেপাটাইটিস ই এর ক্ষেত্রে হচ্ছে 21 থেকে 56। তো এরকম হতে পারে, তোমরা একটু মিলাই নিবা এতদিন। আচ্ছা, তো এটা হচ্ছে সুপ্তিকাল গেল। তো এরপর আর একটা জিনিস এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা আমাদের মনে রাখতে হবে যে পানিবাহিত কোনগুলা। বা হেপাটাইটিস এ আর হচ্ছে হেপাটাইটিস ই, এই দুইটা হচ্ছে কি পানিবাহিত। তো পানিবাহিত কোন হেপাটাইটিস, পানির মাধ্যমে কোনগুলো আমাদের বডিতে এসে আক্রান্ত করে, সেগুলো হচ্ছে হেপাটাইটিস এ অ্যান্ড ই। আর হেপাটাইটিস বি, সি অ্যান্ড ডি, এরা হচ্ছে কি রক্তবাহিত, রক্তের মাধ্যমে আমাদের বডিতে আক্রান্ত করে। আচ্ছা, এখন আমরা এখন হেপাটাইটিসের জন্য কোন পরীক্ষা দিতে পারি, এগুলো সবই তো বুঝলাম। এখন হেপাটাইটিসের জন্য কোন পরীক্ষাটা দেওয়া যায়? পরীক্ষাটা হচ্ছে এইচ বি এস এজি, HBsAg। এই পরীক্ষাটা হচ্ছে হেপাটাইটিসের জন্য দেওয়া হয়, সারফেস অ্যান্টিজেন। তো এটা যদি মাত্রা বেশি থাকে, তখন আসলে বোঝা যায় যে এটা ওই ব্যক্তি হেপাটাইটিস দ্বারা আক্রান্ত। তো এখন আমরা একটু ডেঙ্গু নিয়ে আলোচনা করি। তো ডেঙ্গু আসলে কোন ধরনের ভাইরাস? ডিএনএ আর আরএনএ। তো বইতে
কোনো একটা এডিশনের বইতে ডিএনএ বলা আছে, বাট এটা কিন্তু ভুল। ডেঙ্গু হচ্ছে কি একটা একসূত্রক আরএনএ ভাইরাস। ডেঙ্গু হচ্ছে এক ধরনের একসূত্রক আরএনএ ভাইরাস, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। এবং এরা কেমন ধরনের, এরা হচ্ছে ফ্লাভিভিরিডে যে গোত্রের আছে সেই গোত্রের, অর্থাৎ ফ্লাভি ভাইরাস। তো এরকম ফ্লাভি ভাইরাস আমরা আরও মশকি ঘটিত পেয়েছি, তাই না? যেমন জিকা ভাইরাস, সেটাও কিন্তু ফ্লাভি গোত্রের ছিল, ফ্লাভি ভাইরাস ছিল। আচ্ছা, তারপর হচ্ছে হেপাটাইটিসের ক্ষেত্রে আমরা দেখব যে হেপাটাইটিসের মধ্যে একটা ছিল ফ্লাভি ভাইরাস। যেমন হেপাটাইটিস বি হচ্ছে হেপাডিএনএ ভাইরাস, হেপাটাইটিস সি খুব সম্ভবত ছিল ফ্লাভি ভাইরাস। আচ্ছা, এরকম বিভিন্ন আমরা পাবো যে ফ্লাভি কোনগুলো। তো এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না এমসিকিউর জন্য, বাট ডিএনএ অ্যান্ড আরএনএ কোনটা সেটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর কোন মশার কারণে সেটা ইম্পর্টেন্ট, এটা হয় অ্যাডিস মশার কারণে। তা আমি এই পর্যন্ত যে দেখলাম জিকা ভাইরাস, চিকুনগুনিয়া, ডেঙ্গু ভাইরাস মশকি গঠিত হয়, এবং এটা কোন মশকির কারণে হয়? স্ত্রী অ্যাডিস মশার কারণে হয়, অ্যাডিস অ্যাজিপ্টি অ্যান্ড অ্যাডিস অ্যালবোপিক্টাস, এই মশার কারণে হয়ে থাকে, মশকির কারণে হয়ে থাকে। এবং এই মশা কামড়ানোর প্রায় কতদিন পর? 2 থেকে 7 দিন পর হচ্ছে জ্বর আসে। তাহলে প্রথমেই যে কামড়ানোর সাথে সাথে চলে আসবে তা না, 2 থেকে 7 দিন পর জ্বর আসতে পারে। এবং জ্বর কত ডিগ্রি পর্যন্ত হতে পারে? 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। মাঝখানে দেখা গেছে যে 102 ডিগ্রি পর আর উঠে না, বাট মেইনলি রেঞ্জ হচ্ছে এটা 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এখন ডেঙ্গুর ক্ষেত্রে আমরা 3টা ব্যাপার বা 3টা ধাপে আমরা এটা ব্যাখ্যা করতে পারি যে রোগটা হয় ডেঙ্গুর কারণে। সেটা প্রথমে যেটা হয় সেটাকে আমরা হাড় ভাঙা জ্বর বলি। হাড় ভাঙা জ্বর প্রথম দিকে অনেক জ্বর আসে, এবং এই জ্বরের কারণে যেটা হয় কোমরে প্রচুর ব্যথা হয়, কোমরে বা মেরুদণ্ডে অনেক ব্যথা হয়। তো অনেক কোমরে হয় বা মেরুদণ্ডে অনেক ব্যথা হয় বা জয়েন্টে অনেক ব্যথা হয়, প্রচুর জ্বর আসে, এটাকে আমরা বলি হাড় ভাঙা জ্বর। ওকে, তো এটা ইংলিশটা দিয়ে অনেক সময় এমসিকিউ আসে, ইংলিশটা দিয়ে অনেক সময় এরকম আসে, বোন শিভারিং ফিভার কোনটা, এরকম অনেক সময় আসতে পারে। তো এই পয়েন্টটা মাথায় রাখতে হবে, হাড় ভাঙা জ্বর। এরপর যেটা হয়, ডেঙ্গু যদি আরও প্রোগ্রেসিভ হয়ে থাকে, সেক্ষেত্রে আরও ডেঞ্জারাস হলে তখন যেটা হয় সেটাকে বলা হয় হেমোরেজিক জ্বর। তখন সেটাকে আমরা কী বলি? তখন আমরা সেটাকে বলি হেমোরেজিক জ্বর। হেমোরেজিক জ্বরের ক্ষেত্রে কী হয়? প্লাটিলেটসটা অনেক কমে যায়, তখন হচ্ছে রক্তক্ষরণ হওয়া শুরু হয়। প্লাটিলেটস অনেক কমে যায়। কত কমে? 1.5 লাখের কমে যায়, 1.5 লাখের নিচে কমে গেলে তখন আমরা সেটাকে বলি কি? হেমোরেজিক জ্বর। 1.5 লাখ, অ্যান্ড সব থেকে ডেঞ্জারাস হয় যখন হচ্ছে 50,000 বা 20,000-এরও নিচে কমে যায়, তখন সব থেকে বেশি ডেঞ্জারাস হয়ে যায়। আচ্ছা, তো প্লাটিলেটস কমা এটা হচ্ছে একটা ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে ডেঙ্গুর ক্ষেত্রে আমরা একটা লক্ষণ পেতে পারি। আচ্ছা, তো এরপর যেটা হয়, হিমোকনসেন্ট্রেশন দেখা যায়, অ্যান্ড আলটিমেটলি পেশেন্ট হচ্ছে শকে চলে যেতে পারে। হিমোকনসেন্ট্রেশন হয়ে শকে চলে যেতে পারে। হিমোকনসেন্ট্রেশন মানে কি? যে আমরা কি জানি ব্লাডের মধ্যে কি থাকে? ব্লাডের মধ্যে হচ্ছে একটা ফ্লুইড পোর্শন থাকে, আর হচ্ছে কি কর্পাসলগুলো থাকে। কর্পাসল মানে কি? রক্তকণিকাগুলো থাকে। তো এর একটা প্রপোর্শনে থাকে, যেমন ফ্লুইড বা প্লাজমা থাকে 55% আর রক্তকণিকা থাকে 45%। এখন রক্তকণিকা যদি বেড়ে যায় আর ফ্লুইড যদি কমে যায়, তো ডেঙ্গুর ক্ষেত্রে যেটা হয়, ফ্লুইডের পরিমাণ অনেক বেশি পরিমাণে কমে যায়। তখন কী হয়? রক্তকণিকার ঘনত্ব বেড়ে যায়। তো ঘনত্ব বাড়া মানে তখন সেটাকে আমরা বলি হিমো কনসেন্ট্রেশন। আর যদি ফ্লুইডের মাত্রা বেশি থাকতো, আমরা এটা শরবতের সাথে কল্পনা করতে পারি। শরবতে যদি তুমি পানি কম দাও এবং চিনি বেশি দাও, তাহলে সেটা কি অনেক ঘন হয়ে যায় না, এবং মিষ্টি হয় বেশি। সো এরকম কাইন্ড অফ। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এই জন্য ডেঙ্গু ট্রিটমেন্ট হিসাবে আমরা অনেক কী বলি, যে তাকে অনেক পানি খেতে বলি, আমরা পানি খেতে বলি। এখন ডেঙ্গুর ক্ষেত্রে একটা এমসিকিউ প্রিভিয়াসলি আসছে, ম্যাট 2023 চলে আসছিল খুব সম্ভবত, সেটা হচ্ছে কোন অ্যান্টিবডি বা কীভাবে আমরা ডিটেক্ট করব। তো এই ক্ষেত্রে 2টা অ্যান্টিবডি আছে, একটা হচ্ছে হিমোগ্লোবিন জি আর একটা হচ্ছে হিমোগ্লোবিন এম। আমাদের বডি টোটাল 5 ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়, তার মধ্যে হচ্ছে এই 2টা অ্যান্টিবডি নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। সেটা হচ্ছে আমরা ডেঙ্গুর ক্ষেত্রে দেখি বেড়ে যায়। তো এখন এখানে ডিপেন্ডস করে অ্যাকচুয়ালি যে 2টেই বাড়ে অ্যাকচুয়ালি, বাট ধরো তুমি প্রথমে তোমার জ্বর আসলো, হাড় ভাঙা জ্বর, অনেক কষ্ট হচ্ছে, প্লাটিলেটস পরিমাণ কমে গেল, এখন তুমি ডাক্তারের কাছে আসছো সিমটমসগুলো দেখে, এই সমস্যাগুলো দেখে। এখন ডাক্তার তোমাকে টেস্ট দিল ইমিউনোগ্লোবিন জি আর ইমিউনোগ্লোবিন এম। তখন প্রথম 3 থেকে 5 দিনের মধ্যে সাধারণত তুমি কোনটা বেশি পাবা? প্রথম 3 থেকে 5 দিনের মধ্যে তুমি সাধারণত আইজিএমটা বেশি পাবা যদি তুমি প্রথমবার ডেঙ্গু আক্রান্ত হও। প্রাইমারি মানে হচ্ছে প্রথমবার, এর আগে কখনো তুমি ডেঙ্গুতে আক্রান্ত হও নাই। প্রথমবার যদি ডেঙ্গু আক্রান্ত হও, প্রথমবার ডেঙ্গু আক্রান্ত রোগীর ক্ষেত্রে কোনটা বেশি পাওয়া যাবে? ইমিউনোগ্লোবিন এমটা বেশি পাওয়া যাবে। অ্যান্ড ইমিউনোগ্লোবিন জিটা তখন অ্যাবসেন্ট থাকতে পারে। ইমিউনোগ্লোবিন জিটা তখন মানে এক্সট্রা আমরা পাবো না, যে ওর যে এলিভেশনটা বা ও যে বাড়ছে সেটা আমরা দেখতে পাবো না পরীক্ষার মাধ্যমে। আমরা দেখবো শুধুমাত্র ইমিউনোগ্লোবিন এমটা বাড়ছে। তো ইমিউনোগ্লোবিন জি যেটা আছে সেটাকে আমরা নেগেটিভ বলতে পারি, আর এমটা তখন আমরা পজিটিভ বলতে পারি। এটা হচ্ছে প্রথমবার যদি তুমি ডেঙ্গু আক্রান্ত হও, এবং এটা হচ্ছে প্রথম 10 দিনের মধ্যে।
যদি টেস্টটা করাও তখন 10 দিনের পর টেস্ট করালো তখন তুমি এম অ্যান্ড জি দুইটাই তখন তুমি পজিটিভ পাবা। আচ্ছা, আর যদি তুমি দ্বিতীয়বার সেকেন্ডারি মানে কি, যদি তুমি দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হও, এটা তোমার দ্বিতীয়বার, এর আগেও তুমি আক্রান্ত হইছো, এরকম যদি তোমার হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রে তুমি দেখবা যে ইমিউনোগ্লোবিন জিটা তুমি বেশি পাচ্ছ, অর্থাৎ এইটা তোমার পজিটিভ আসতেছে যদি তুমি প্রথমে টেস্ট করো। ইমিউনোগ্লোবিন এমটা তখন নেগেটিভ আসতে পারে বা থাকলেও খুব কম, ইমিউনোগ্লোবিন এম এর পরিমাণটা খুব কম থাকে, বাট জিটা অনেক বেশি পরিমাণে বাড়ে যদি তুমি দ্বিতীয়বার আক্রান্ত হও। এই জন্য এইভাবে এটা একটু মনে রাখা দরকার। হয়তো বা ডিরেক্টলি আসতে পারে যে কোন অ্যান্টিবডি বাড়ে, তখন আমরা দুইটাই বলবো, ইমিউনোগ্লোবিন জি অ্যান্ড এম দুইটাই বাড়তে পারে, দুইটাই আমরা পজিটিভ পেতে পারি। বা যদি বলে স্পেসিফিক করে যে প্রাইমারি বা প্রথমবার ডেঙ্গু আক্রান্ত রোগীর ক্ষেত্রে কোনটা বাড়ে স্পেসিফিক বলতে বলে, তখন আমরা বলবো ইমিউনোগ্লোবিন এম বাড়ে। ওকে, তো এইটা আসার সম্ভাবনাই বেশি। আর যদি বলে সেকেন্ডারিতে তোমাদের আসবে না, বা যদি বলে যে দ্বিতীয়বার বা সেকেন্ডারি ডেঙ্গু আক্রান্ত রোগীর ক্ষেত্রে কোনটা বাড়ে, সেই ক্ষেত্রে আমরা বলবো ইমিউনোগ্লোবিন জি বাড়ে। তা আমরা মনে রাখবো কীভাবে, মা গো, আগে মা আসে পরে গো, তাই না, আমরা বলি না ও মা গো। তো তাহলে মা থেকে মনে রাখবো প্রাইমারি, যেটা হচ্ছে কি ইমিউনোগ্লোবিন এম, আর তাহলে গো থেকে আমরা মনে রাখবো জি, সেটা হচ্ছে সেকেন্ডারি। এভাবে আমরা মনে রাখতে পারি। তো এইটা গেল ডেঙ্গু নিয়ে কিছু কথাবার্তা। তাহলে হেপাটাইটিস অ্যান্ড ডেঙ্গু নিয়ে আমরা মোটামুটি ভালো বিস্তারিত আলোচনা করলাম। তাছাড়া আরেকটা আছে পাপায়া রিং স্পট ভাইরাস আছে, পিআরএসবি, পাপায়া রিং স্পট ভাইরাস। এইটা নিয়ে তোমরা একটু পড়াশোনা করবা, এটা কি ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস, এটা কিসের কারণে হয়, তারপর হচ্ছে ওইখানে রয়েছে পতঙ্গের নামটা কি, ওই নামগুলো তোমরা একটু দেখবা, তাহলেই হবে। এবং এক্ষেত্রে কী হয়, পাতা হলুদ হয়ে যায়, জাস্ট এইটুকু দেখলেই হবে, তেমন আর বিস্তারিত পড়াশোনার দরকার নেই। তাহলে আমাদের ভাইরাস পার্টটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের ধৈর্য ধরে লেকচার করার জন্য ধন্যবাদ। তোমরা চেষ্টা করবে এটা পুরোটা দেখার, ইভেন এটা এইচএসসি এবং অ্যাডমিশন সবার ক্ষেত্রে আই থিঙ্ক এটা উপকারে আসবে যদি তোমরা আগে একবার পড়ে আসো। অ্যান্ড আমাদের এই যে কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে, আই থিঙ্ক তোমরা এখান থেকে কোশ্চেনগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকতে পারে, আমাদের ওয়েবসাইটেও দেওয়া থাকবে। সো তোমরা হচ্ছে পরীক্ষাও দিতে পারবা, এই প্রশ্নগুলো ফ্রিতেই দেওয়া থাকবে, অ্যাডমিশনের প্রশ্নগুলো। অ্যান্ড আমাদের কোর্সও আছে, সেখানেও তোমরা এনরোল করতে পারো। এই পর্যন্তই।